ওবায়দুল কাদের সাহেব গত 15 বছর ধরে মেজর জেনারেল জিয়াউর রহমান সম্বন্ধে যা বলছেন, এই গত কয়দিন আগে আমি একটা বক্তব্য তার শুনলাম, পুরো 360 180 ডিগ্রি জি রিভার্সাল। জি। আপনি বলেন এটা কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। হ্যাঁ, বলেন কেন উনি এভাবে কথা বলতে, আমাকে জিজ্ঞেস করেন কেন এভাবে কথা বলতেছে। কেন এইভাবে 360 ডিগ্রি করে গেল? হ্যাঁ, বলতেছে এই কারণে যে শোনা যায় যে উনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত পাত্তা ইদানিং পাচ্ছেন না, সুতরাং এমন কিছু আজে বাজে কথা বলতে হবে যেটার কারণে বাধ্য হয়ে ওনাকে বলা হবে না 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 তুমি একটু চুপ করো, থামো, একটু আমাদের কাছে থাকো। ইটস এ ভেরি চিপ পলিটিক্যাল ট্যাকটিক্স। আপনি 15 বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে মেজর জেনারেল জিয়াউর রহমান সম্বন্ধে এক ন্যারেটিভ দিলেন, এখন আপনি কলকাতা গিয়া লাইভ ক্যাম একটা লাগাইয়া, ওয়েব ক্যাম একটা লাগাইয়া আপনি এখন আরেক ন্যারেটিভ দিতেছেন। তাহলে ওটা তখন দিলেন না কেন? যখন মেজর জেনারেল জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিল করা হচ্ছে, যখন মেজর জেনারেল জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর, উনি নাকি পাকিস্তানের গুপ্তচর, উনি বাংলাদেশের জন্য সাথে, যখন এইসব কথাবার্তা বলা হচ্ছিল, কিছু কিছু লোক বলছিল, তখন আপনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তখন কি আপনি থামাইলেন না কেন? তখন আপনি বললেন না কেন? আজকে আপনি কি বললে বলছেন? বললে আবার নেত্রী রাগ হয়ে যাবে, এই জন্য হয়তো বা। না, কেন নেত্রী রাগ? কোনোদিন নেত্রী রাগ হবে না, আমি বিশ্বাস করি না। আমি মনে করি না যে যুক্তিসঙ্গত ভাবে কোনো কথা নেত্রীকে যদি বুঝায় বলা যায় তিনি রাগ হবেন। কেন তিনি রাগ হবেন? এতই যদি রাগ হইতেন তাহলে আওয়ামী রাশেক লীগ মতো ভাই, এত বড় দল চালানো যায় নাকি? নেত্রী তো আমি নিজেই আপনাকে বলছে। কি বলছি যে আমরা অভাগার দল রে ভাই। একটু ভাত, মুড়ি, মুরগি, চিনি, মধু খাওয়ার জন্য আমাদের যে দায়িত্বের জায়গা, সেটা আমরা পালন করিনি, আমিও করিনি। আপনার অনুষ্ঠানে আমিও স্বীকার করছি, আমাকে অনেকে লেখে কি ভাই 15 বছর তো এত কথা বললেন না, এখন হ্যাঁ শিওর, আমি বলি নাই তো, আমি তো ওই দোষে দোষী। কিন্তু আমি বলি নাই বলে এখন বলবো না, সেটা তো হতে পারে না। দিস ইজ মোস্ট আনফর্চুনেট। আপনি যখন এই দলগুলোর ভালোর জন্য, এই দলের নেতাকর্মীদের জন্য কোনো সত্য বচন করবেন, যখনই মনে হবে যে ওই দ্বিতীয় শ্রেণীর আজে বাজে নেতাদের বিরুদ্ধে যাচ্ছে কথাগুলো, তারা মনে করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে, একটা অন্ধ শ্রেণী তৈরি হয়েছে। আপনি মনে করেন, প্রবলেম হচ্ছে কি যে আমি একজন মানুষ, আমি গণতন্ত্রের কথা বলি, আমি আমার মনের কথাটা বলার পরে আমার দলের, বললাম না কিছু নেতা, যারা নেতা হয়েছে জনগণের দ্বারা না, যারা নেতা হয়েছে আশীর্বাদে, তারা লোক লাগাই দিচ্ছে পিছনে, হুমকি দিচ্ছে জানে মেরে ফেলবো, এন করবো দেন করবো। তো সেখানে রাজনীতির গুণগত মানের উন্নয়নটা কিভাবে হবে বলেন? কিভাবে সম্ভব? ইটস জাস্ট নট পসিবল। এবং বিলিভ ইউ মি, আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন না যে জামাত ইসলামের উত্থানটা মূলত কোথায় হচ্ছে? এই শহর অঞ্চলে ইতিমধ্যেই আগে যে ইজম ভিত্তিক রাজনীতি ছিল, সেটার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। কারণ আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে মানুষ যা চায় সেটা সবসময় পাচ্ছে না। পরিবর্তনটা ধীরে হচ্ছে, কিন্তু হচ্ছে। আওয়ামী লীগকে বুঝতে হবে, আমার দলকে বুঝতে হবে যে সময় পরিবর্তিত, আমাদের রাজনীতিও পরিবর্তিত হতে হবে। বিএনপিকে বুঝতে হবে সময় পরিবর্তিত, ওনাদের রাজনীতি পরিবর্তন আসতে হবে। আচ্ছা, এই রাজনীতি সময়ের পরিবর্তন বলতে কি আপনি বলতেছেন যে আসলে এই জেন জির একটা প্রভাব আছে, সুতরাং এই অবশ্যই জেনজিকে কি পুরাতন মানসিকতা দিয়ে, শুনেন, এবং এটা আওয়ামী লীগ বিএনপি উভয় দলের ক্ষেত্রে প্রযোজ্য যে পরিবর্তন হতে হবে? শুনেন, লক্ষ বছর আগে মনুষ্য সভ্যতার তো উৎপত্তি হয়নি, হয়েছে মাত্র 5,500 বছর আগে মিশরীয় সভ্যতা দিয়ে। কিন্তু মানুষের উদ্ভব তো তারও আগে, লক্ষ লক্ষ বছর আগে, ঠিক আছে না? তখন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার বা অস্ত্র ছিল কি? কাষ্ঠ এবং প্রস্তর দ্বারা তৈরি করা বর্ষা। অর্থাৎ তিনি শিকার করার জন্য লোহার ফলাও ব্যবহার করতে পারতেন না, তিনি পাথরের ফলা ব্যবহার করতেন, ঘষে ঘষে পাথরকে চোখা করতেন এবং তার পেছনে একটা কাঠ কোনোভাবে চামড়া বা কোনো কিছু দিয়ে বেঁধে সেটা দিয়ে শিকার করতে যেতেন, ঠিক আছে? এটা ছিল তার মূল হাতিয়ার। যখন এই মানুষ আগুন জ্বালানো শিখে গেল, তখন তো অনেক কিছুর ব্যবহারটা সহজ হয়ে গেল, কারণ আপনি গলাতে পারছেন। হ্যাঁ, এবং হিউম্যান সিভিলাইজেশন টোটাল একটা বড় একটা পরিবর্তনে চলে আসলো। তো আগুনটা হয়ে গেল তখন তার সর্ববৃহৎ হাতিয়ার, ঠিক আছে না? আজকের যুগে আপনি যদি আপনার ঘরের দিকে তাকান, আপনার আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, বাবা মা, সকলের সবচেয়ে বড় হাতিয়ার কি? টেলিফোন, সেলফোন, মোবাইল ফোন। ওয়াই? নট বিকজ ইউ ক্যান মেক এ ফোন কল, মানে যেহেতু আপনি ফোন করতে পারেন এই জন্য না, এটার কারণ হচ্ছে এতে ইন্টারনেট নামে একটা জাদু আছে, যে জাদুর কারণে সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সকল তথ্য আপনি পাচ্ছেন। এখন আওয়ামী লীগ একটা কনভেনশনাল দল, ঐতিহ্যবাহী দল, সেই দলের একজন নেতা
কনভেনশনাল কথা বলতে গিয়ে যদি মিথ্যা বচন করেন, সাথে সাথে জেনজির যে জায়গাটা আছে তাকে পরিত্যাগ করছে। বিএনপির একজন নেতা তিনি বিএনপিতে বেগম খালেদা জিয়াকে উপরে উঠাইতে গিয়ে বা তারেক জিয়াকে তেল মারতে গিয়ে একটা মিথ্যা বলে ফেললেন, সাথে সাথে জেনজির ওই কানেক্টিভিটিটা আর থাকছে না, সে সাথে সাথে ওই নেতাকে পরিত্যাগ করছে, এবং এই পরিত্যাগ করার পরে দেখা যাবে ওই দলকেও তিনি পরিত্যাগ করবেন। সুতরাং অল আই এম ট্রাইং টু সে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এই দেশের জন্য রাজনীতি করতে চায় তাদেরকে মেধা, প্রতিভা এবং সততা, এই তিনটা জিনিসকে যদি সুনির্দিষ্টভাবে তারা রিকগনাইজ না করে, একনলেজ না করে, তাছাড়া বাংলাদেশের রাজনীতির কোনোদিন ভালো দিন আসবে না। আপনি আমাদের ক্যাবিনেটে, সাবেক যে ক্যাবিনেট, এটা আমার বলতে কোনো অসুবিধা, আমাকে মানুষ যত গালাগালি করুক যা পারে করুক কোনো সমস্যা নাই, পূর্ববর্তী যে ক্যাবিনেটে মেধা, প্রতিভা এবং সততা, এই তিনের বড্ড অভাব, আপনি খুঁজেই পাবেন না, একটা নাম বলতে পারবেন না। কিন্তু অনেকে তো অভিযোগ করে যে বিএনপির ভিতরেও এরকম আছে, মানে অনেক হ্যাঁ সে তার অবশ্যই, পুরাতন ধ্যান ধারণা নিয়ে 2001 আছে। সাল থেকে 2006 সালে কি হয়েছিল একই ব্যাপার। 2001 সাল থেকে 2006 সালে যা হয়েছিল তার ম্যাগনিফাইড রূপ। বিএনপি তো 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন এককভাবে করার চেষ্টা করেছিল, মিথ্যা না। 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারের যে স্যাংটিটি, পবিত্রতা, সেটা তারা নষ্ট করেছিল। ইয়াজউদ্দিন সাহেবকে একই সাথে রাষ্ট্রপতি এবং একই সাথে প্রধান উপদেষ্টার ভূমিকা, নিপতির ভূমিকায় উপনীত করেছিলেন। কে এম হাসানকে প্রধান বিচারপতি থেকে প্রধান উপদেষ্টা করার জন্য এই যে বয়সের যে ম্যানিপুলেশন বিচারপতিদের তারা করেছিল, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, শিওর তারাও একই দোষে দোষী। আমি তো কাউকে, শুনেন, এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে এই জায়গায় আসলে কার দোষ বেশি কার দোষ কম এটা আপনি মাপতে পারবেন না। কিন্তু আমরা 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 দেখলাম যে আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, সেক্ষেত্রে আমেরিকা বা পশ্চিমারা তেমন একটা গা কোনো করতেছেন না, রিয়াকশন তারা নেই, কোনো কোনো রিয়েকশন রিয়াকশন নাই, নেই। শুধু না, ভারত বলতেছে যে ইনক্লুসিভ ইলেকশন। এবং এবং আপনি আপনি অনেকবার বললেন যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। অবশ্যই আপনি আওয়ামী লীগ করেন, আপনি অবশ্যই বলবেন আপনি শেখ হাসিনার প্রতি আপনার অবশ্যই আস্থা আছে, কিন্তু আমরা যখন দেখি যে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আবার যখন দেখি যে 832 বড়ি স্বর্ণ তার ব্যাংকের লকারে, আবার যখন শুনি যে অডিওতে একজন কর্মী বলতেছে যে আপা আমাদেরকে যারা মেরে ফেলেছে আমরাও তাদেরকে মেরে ফেলবো, তখন শেখ হাসিনা বললেন যে এগুলো না বইলা কাজ কইরা দেখাও। তো তখন আসলে মানে আমরা কিভাবে মনে করি যে আপনি যে বলেছেন যে জেনজির যে প্রত্যাশা সেটা আওয়ামী লীগ এবং বিএনপি অনুসরণ করতে হবে, এই শেখ হাসিনার মতো নেত্রী কি আসলে এই জেনজির প্রত্যাশা পূরণ করতে পারবেন বা সম্ভব এভাবে আওয়ামী লীগকে এগিয়ে নেওয়া? আপনি কি দেখ, মনে করেন না যে আসলে পরিবর্তনটা দরকার আওয়ামী লীগের, আচ্ছা আচ্ছা মেবি 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 বিএনপিরও? আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি। সবাই তো স্বাধীন চক্রান্ত চক্রান্ত করে, আমি একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার হিসেবে পদত্যাগ করলেন, ক্ষমতা থেকে চলে গেলেন, 1991 সালের নির্বাচনে কে এলো ক্ষমতায়? বিএনপি। বিএনপি এলো। তো বিএনপি ক্ষমতায় এসেছে, তখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? ছিল। কিভাবে তো হ্যাঁ, ক্ষমতা বিরোধী আসলো? দলের বিএনপি জায়গায়, আসলো, হ্যাঁ বিরোধী দলে ক্ষমতায়, ছিল। হ্যাঁ বিরোধী দলে ছিল। আমরা তো ছিলাম তো বাংলাদেশে, নাকি ছিলাম না? ছিলেন। ছিলাম তো। আচ্ছা, 1991 থেকে 96 সালের মধ্যে জনাব তারেক জিয়া বিবাহ করলেন। করলেন, জি। সেই বিয়েতে কি বাংলাদেশের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যাননি? ওই একবারই না না, দেখা একটু হয়েছে। আমাকে শেষ করতে হবে। আমি আমার শেষ করে, গিয়েছেন, গিয়েছেন তো। আচ্ছা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রখ্যাত পরমাণুবিদ ডক্টর ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন, তখন বেগম খালেদা জিয়া কি জননেত্রী শেখ হাসিনার কাছে গেলেন না সহানুভূতি জানানোর জন্য? তাহলে একবার কিভাবে হলো, দুবার হলো, কারেক্ট? আচ্ছা, 1996 সালে, হ্যাঁ, 15 ফেব্রুয়ারি নির্বাচন করার চেষ্টা করেছেন, পারেননি। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, যায়নি? গিয়েছে 12 তো। জুন গিয়েছে, জি, জি, 12 জুনে। তা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, বিএনপি কি সদর্পে বাংলাদেশে ছিল না? বেগম খালেদা জিয়া কি বাংলাদেশে ছিলেন তো? আচ্ছা, এর মাঝে অনেকগুলো মিথস্ক্রিয়া হয়েছে, হয় নাই যে তা না, আমি বলতে পারবো। ঠিক একইভাবে 2001 সালে বিএনপি ক্ষমতায় গেল, খুব খারাপ হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পূর্ণিমার মতো অনেক অসহায় বোনদেরকে সারা বাংলাদেশে তারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে। ইটস এ গ্রেট পলিটিক্যাল ফেলিয়ার এন্ড ক্রাইম। আমি আবার র্যাবের বলছি, পুরস্কার, র্যাবের এটা পুরস্কার তো আছে। রাজনৈতিক ব্যর্থতা এবং এটা একটা অন্যায়। এবং জনাব তারেক জিয়া সাহেব, বেগম খালেদা জিয়া, ওনারা এই অন্যায়গুলোর বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান বিএনপি নিতে পারেন নাই।
তাহলে প্রশ্ন আসতে পারে যে ওনারা কি চেয়েছিলেন এরকম হবে, নাকি তারা কিন্তু ঠেকাতে পারেন নাই? একটু আমাকে সরি, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু আমার শেষ করতে দিবেন প্লিজ। তাহলে কি দেখলেন? 91, 96, 2001 বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, আওয়ামী লীগ আসে। বাংলাদেশের রাজনীতির চিরকালের ক্ষতি হয়ে গেল 2001 সালের, সরি 2004 সালের 21শে আগস্ট। আবার বলছি, বাংলাদেশের চিরস্থায়ী চিরকালের ক্ষতি হয়ে গেল 2004 সালের 21শে আগস্ট। এখন এই যে গ্রেনেড হামলা হলো, এই গ্রেনেড হামলা দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যাকে যে হত্যা করার চেষ্টা করা হলো, আপনি কি মনে করেন না যে এই হত্যাকাণ্ডের চেষ্টা যদি সঠিক তদন্তটা তখন হয়ে যেত, তাহলে চিরকালের এই যে ব্যবধান, আজকে আমরা একে অপরের সাথে সামনে দাঁড়াতে পারছি না, এটা কি তৈরি হতো? কোনোদিন তৈরি হতো না। এখন আপনি বিচার করলেন না কেন ঠিক মতো, এই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে প্রশ্নের উত্তর হবে হয় আপনি নিজেই গ্রেনেড ফুটিয়েছেন, অথবা যে গ্রেনেড ফুটিয়েছে তার গ্রেনেড ফোটানোতে আপনি খুশি হয়েছেন। রাইট? সো প্রবলেমটা হচ্ছে যে এবং এই আপনার আপনি সমস্যাগুলো। আপনি অবশ্যই জজ মিয়া নাটকের কথা আপনার মনে আছে। না না, আমি জজ মিয়া নাটক গেলে তো ছোট হয়ে, আমি কোনো জজ মিয়া নাটকে যাচ্ছি না। জজ মিয়া তো এগুলো কোনো বিষয়ই না। গ্রেনেড ফুটেছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য, বিচারের দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীর। অত লম্বা করবেন না, তাহলে কোনো সমস্যার সমাধানই করতে পারবেন না। সেটাই তো বললাম যে তদন্তটা যদি ঠিক মতো হতো, বিচারটা যদি ঠিক মতো হতো, তাহলে কি আজকে এই সমস্যা থাকতো? থাকতো না তো। যারাই বুদ্ধি করেছে, যারাই মনে করেছে যে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে চিরকাল ক্ষমতায় থাকা যায়, এটা কি হয় নাকি আসলে? ইটস এ ইম্পসিবল আইডিয়া। আমরা যে 15 বছর ধরেন জামাত জামাত ইসলামী বা ইয়েকে যে মামলা দিয়ে মানে বিভিন্ন ভাবে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত কি আমরা দমাতে পারলাম? এখন আমরা সারাদিন শুধু বলছি জঙ্গিদের জন্য। তো 15 বছর কি বসে বসে আঙুল চুষছি আমরা? তখন জঙ্গি তৈরি হয়েছে কোত্থেকে? একটা মানুষ জন্মাইতেও তো 9 মাস লাগে ভাই। তো একটা জঙ্গি যদি তৈরি হতে হয় তা টাইম লাগে। তা তাহলে ধরেন 15 বছর আগে যদি আপনি 30 বছর বয়স্ক একটা ছেলে, যাকে আপনি জঙ্গি বলে চিহ্নিত করার চেষ্টা করছেন, তার বয়স ছিল 15, তাহলে আমি কি করলাম? যেই জঙ্গির বয়স 25, 15 বছর আগে তার বয়স ছিল 10, তাহলে আমি কি করলাম? আজকে যেই সেনাবাহিনীকে আমি দোষ দিচ্ছি, যেই সেনাবাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা আজকে মেজর, তিনি 15 বছর আগে তার বয়স ছিল 16, তাহলে আমি তাকে কি দেখালাম, কি শেখালাম, কি বোঝালাম যে তিনি আজকে আসার পরে আমার প্রতি সংহতি বা আমার কর্ম প্রক্রিয়ার প্রতি তার কোনো সম্মান বা আস্থা নাই? এগুলো অনেক প্রশ্ন চলে আসে। কিন্তু এটাও আসে যে একবার আপনি আমি যখন একে অপরের জিঘাংসার আহ, অভিলাষে একেবারে উন্মত্ত অবস্থা থাকবো, মাতাল থাকবো, এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করব, তখন একে অপরের প্রতি যে সমঝোতা বা সহমর্মিতা, সেটা তৈরি হওয়ার তো কোনো সুযোগ থাকে না। এবং তখনই কিন্তু তৃতীয় কোনো এজেন্সি সুযোগ নেয়। আমি আপনার অনুষ্ঠানে ওইটাই বলার চেষ্টা করছি যে আজকে বাংলাদেশের রাজনীতির রঙ্গমঞ্চে আপনি যাই দেখতে পাচ্ছেন, বাংলাদেশকে সামনে এগোতে হলে ওই আওয়ামী লীগ ওই বিএনপি কে লাগবে, দুটোকে। কিন্তু দুটোর ভিতরে এই ব্যবধান কারা তৈরি করছে, এটা যদি দুই দলের সর্বোচ্চ নেতৃত্ব বোঝার না চেষ্টা করে, তাহলে বাংলাদেশকে আপনিও টকশো করে বাঁচাইতে পারবেন না, আমিও টকশো করে বাঁচাইতে পারবো না। এটাই রিয়ালিটি। আমি এবং বলতে চাচ্ছিলাম এবং যে এবং বিএনপি তো, জি বলেন প্লিজ। এবং দুঃখজনক বিষয় হচ্ছে, যিনি সর্বোচ্চ নেতৃত্বে থাকেন তার পক্ষে সবকিছু সবসময় দেখা সম্ভব হয় না, এটা বাস্তব। হ্যাঁ, একজন বাস্তব মানুষ তো। কিন্তু সততার মূল্য কোথায়? যে ওনার অধীনস্থ যারা থাকবেন, তারা প্রয়োজন হইলে তার নেতার পা ধরে বলবে যে আপনি এটা করবেন না, এটা ভুল হচ্ছে। সেই বলার কোনো লোক নাই। কতগুলা তেলবাজ ফালতু আজে বাজে লোক দিয়া এই দলগুলার দ্বিতীয় স্তর ভরে গেছে। আমরা তো দেখছি বঙ্গবন্ধুর সময়, আমার আব্বা, আমার দাদা, আমার নানাদের কাছে শুনছি বঙ্গবন্ধুর সাথে রীতিমতো ডিসকোর্স, রীতিমতো ডিবেট হইতো নেতাকর্মীদের। এটাই ওনার শক্তি। হ্যাঁ, উনি উনি সবার নেতা, উনি যা বলবেন তাই হবে, কিন্তু তার নেতারা গিয়ে তার সাথে কথা বলে তার সাথে তর্ক বিতর্ক করতে পারতো যে বঙ্গবন্ধু এটা করবেন, এটা করবেন না, মুজিব ভাই এটা করবেন, এটা করবেন না, এটা করা উচিত, এটা করা উচিত না। তারপরে হ্যাঁ, উনি সকলের নেতা, তিনি বাংলার অবিসংবাদিত নেতা, তিনি জাতির পিতা, তিনি বাংলাদেশের স্বাধীনতার কি বলবো দ্রষ্টা, তিনি যে সিদ্ধান্ত নিবেন।
প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী সময়ে এই দলগুলোর যারা সর্বোচ্চ নেতৃত্বে আছেন তাদের পা ধইরা বা হাতে ধইরা বা তাদের কাছে অনুরোধ করেও বিনয়ের সাথে কোনো বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করার কোনো লোক তৈরি হয় নাই, কতগুলো আজে বাজে লোক তৈরি হয়েছে এবং এখনো